প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ মিশনের সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় 2025 সালে সুদানের শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ওই হামলা সহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। জামালপুর ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় এক রাতে 8টি আলাদা স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাত 12টা থেকে জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবি এর আওতাধীন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা এলাকায় এসব ঘটনা ঘটে। এ বিষয়ে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জামালপুর বিজিবির আওতাধীন 72 কিলোমিটার সীমান্তে 15টি বিওপির সদস্যরা দিনরাত টহল দিয়ে যাচ্ছেন। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধের দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম সমর্থিত 11 দলীয় জোট। 12 জুন সীমান্তবর্তী জেলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ সমাবেশ এবং 15 জুন রাজধানীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে তারা। আজ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। SM আরিফের রিপোর্ট। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন ঠেকাতে 26টি জেলার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফের হাতে সীমান্তে মানুষ হত্যা ও অবৈধ পুশিন বন্ধের দাবিতে রাজপথে নামবে জামায়াত সমর্থিত 11 দলীয় জোট। মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আগামী 12 জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উপরে। সরকারের কাছে দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সীমান্তে পুশিনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। পুশিন যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধানে এলাও করে না, সেই কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কিনা, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রীদের, তো এটাকে আপনি কি বলবেন? এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুশিনের ঘটনায় সরকারের ভূমিকা অপ্রতুল। 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। SM আরিফ, মাই টিভি,
ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকলদের সঙ্গে বসে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেল ৫টায় শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও ৪৮ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার বিকেল ৫টায় জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ২৭ মে ভোর আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয় হাসপাতালটিতে। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। তারা মানে ইচ্ছা করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক ৪-৫ পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট বলে কিছুই লেখেনি, বেগ রিপ্লাই, সবই বেগ, এগুলি অপ্রয়োজনীয় কথাবার্তাও লিখেছে। যাই হোক, ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। এদিন আসামি পক্ষে যুক্তি উপস্থাপন করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী আমির হোসেন। পরে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা। বর্তমানে ৪ জনই ব্যভিচার ও মানহানির মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত দুপুরে এই রায় ঘোষণা করেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, কিন্তু তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়ে এই বিয়ে করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তামিমার আগের স্বামী রাকিব একই বছরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি, আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। জিয়াউর রহমানই সর্বপ্রথম গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যা হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে বলেও জানান তিনি। ডেঙ্গু নিয়ে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জীবনের শেষ সাথী ছিল একটি ভাঙ্গা সুটকেস আর সেরা কেন্দ্র, আমরা সেই মানুষটি পদাঙ্ক অনুসরণ করে রাজনীতি করে যাচ্ছি। আমাদেরকে আজকের দিনে শপথ নিতে হবে, আমরা সেই জিয়াউর রহমানের আদর্শকেই আমাদের বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চাই যে আমরা সত্যিকারের আদর্শের সৈনিক। উনি জাতির জন্য অনেকগুলি দৃষ্টান্তমূলক কাজ শুরু করে গেছেন, যেগুলির পদাঙ্ক অনুসরণ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। এই জিয়া রহমানই কিন্তু সর্বপ্রথম স্বাস্থ্য খাত জনগণের সেবায় গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা থানা হেডকোয়ার্টারে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল। মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়। তিনি বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান। এ লক্ষ্যে গ্রিন ভলান্টিয়ারিজম, সবুজ স্বেচ্ছাসেবা, ক্লাইমেট ইউথ ফেলোশিপ এবং পরিবেশ ভিত্তিক স্টার্ট আপ তহবিল গঠনের প্রস্তাবও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। টাঙ্গাইলের ঘাটাইলে চলছে বনভূমি দখল এবং সরকারি সম্পদ বিক্রির মহোৎসব। স্থানীয় প্রভাবশালী চক্র ও অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠছে সংরক্ষিত বনাঞ্চলে। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে পুরো বনাঞ্চলের জীববৈচিত্র্য। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রাইহান মিয়ার রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রায় 1/3 এলাকা জুড়ে বিস্তৃত শাল গজারির বন। একসময় পাখির কলকাকলি আর প্রকৃতির স্নিগ্ধতায় ভরপুর এই বনাঞ্চল এখন দখলদারদের কবলে। স্থানীয়দের অভিযোগ, বনভূমি কেটে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, কলাবাগান সহ নানা স্থাপনা। দখল কিনা হলুদ গাছ, এখন আবার কলা গাছে এইটুকু দেখি তারা ভিডিও ইশারা আহে। এখানে কিছু অসাধু বিট কর্মকর্তার কারণে আজকে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হচ্ছে। বন বিভাগ কি বলছে আপনাদেরকে? বন বিভাগ বলছে দিতে, না দিতে বললে তো আমরা এখানে দিতেছি না। আমরা মিট করে আমরা এটা শুরু করছি, ওইখানে মিট না করলে তো আমাদের এখানে কোনো কিছু করতে দিব না। অনিয়মের চিত্র শুধু দখলেই সীমাবদ্ধ নয়, উপজেলার বগা গ্রামে সরকারি বনভূমি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিক্রিরও অভিযোগ উঠেছে, অথচ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। যারা অসাধু কিছু বন কর্মকর্তা রয়েছে, তাদের দিকে যদি সরকার ব্যবস্থা নেয় তাহলে দেখা যাবে আমাদের বন বিভাগটা রক্ষা হবে এবং আমাদের এই প্রাকৃতিক ঘাটালের যে সারা ঘাটালে যে আমাদের 2/3 বন বিভাগ, সেই বন বিভাগটা রক্ষা হতো। তবে বন বিভাগ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত জায়গা যদি বন বিভাগের হয় এবং আমরা এর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে সেইখানে আমরা ব্যবস্থা নেব। প্রভাবশালীদের দখলদারিত্ব আর দায়িত্বশীলদের নীরবতায় প্রতিদিনই সংকুচিত হচ্ছে ঘাটাইলের বনভূমি। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাত 11টার দিকে চর বানি পাকুরিয়া ইউনিয়নের বাকাই এলাকার বাড়ির পাশের পুকুর থেকে ওই 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিবার জানান, মঙ্গলবার বিকালে নাফি ও রিফাত দুজনকেই বাড়ির আঙিনায় ফুটবল খেলতে দেখা যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত 2 শিশু সম্পর্কে মামা ভাগ্নে, তারা স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। ময়মনসিংহের আনন্দ কলেজ রেল ক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনের আরেকটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 9:15টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেল ক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসওয়ে ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল 10টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।